শিল্পীর নাম দিয়েছে বীর হনুমান। বিখ্যাত পোস্টমানাটা ঠিক এখানেই হয়। সম্পূর্ণ অবদান এলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাড়ির সমেত 1 টাকার বিনিময়ে এ মিলন সে মিলন নয়। প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি নিজের হাতে প্রেজেন্ট করেন। আমার নাম শ্যামল ভট্টাচার্য। ব্রিটিশের মুখ থেকে তো ঠাকুর বেরোতো। চিকাতে কামিরে মনে বেনুমান ঝিপিরে ঝিপিরে যাই পোতে মারে তেহি ঝিপিরে ঝিপিরে যাই পোতে মারে। আগের এপিসোডটা এখান থেকে শেষ করেছিলাম আর আজকের এপিসোডটা এখান থেকে শুরু করলাম। গুড নুন তো আর বলবো না, গুড আফটারনুন হতে চলেছে। গুড আফটারনুন ফ্রম বোলপুর শান্তিনিকেতন। তোমরা তো আগের এপিসোডগুলো দেখেছো যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, এবং আগের এপিসোডটা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই এপিসোডটা দেখে এসো। আগের এপিসোডে আমরা অমরকুটি, সোনাঝুরি হাট, কঙ্কারিতলা কালীবাড়ি সেই সমস্ত জায়গায় ঘুরেছি এবং তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করেছি। খুব এক্সাইটিং ভিডিও এবং তোমরা খুব ভালো সেই ভিডিওতে সাপোর্ট দেখিয়েছিলে। তোমরা যদি নতুন হয়ে থাকো তো আর সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো। বোলপুর শান্তিনিকেতন 2024 বলে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। আর নতুন সাবস্ক্রাইবারদের জন্য বলে রাখি যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন কন্টেন্ট বানানোর চেষ্টা করি এবং সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার এই টু হুইলার এবং আমার এই গোপ্রো বিভিন্ন ক্যামেরার মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। তো এখন আমরা যাচ্ছি প্রকৃতি ভবনের উদ্দেশ্যে। জায়গাটা তো খুব সুন্দর জায়গা, আমরা অনলাইনে দেখে এসেছি, কিন্তু সেই জায়গাগুলোকে গিয়ে নিজে চাক্ষুষ করবো এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। জায়গাগুলো সত্যি খুব অসাধারণ জায়গা। আমরা যেটুকু দেখলাম যে জায়গাগুলো সত্যি মানে বিভিন্ন রকম জিনিস রয়েছে দেখানোর জন্য, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া রয়েছে। তো ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো অবশ্যই তোমরা না টেনে ভিডিওটা পুরোটা দেখবে। এখানেও বিভিন্ন রকম জায়গা দেখানো রয়েছে, প্রকৃতি ভবন দেখানো রয়েছে, শান্তিনিকেতন বা শ্রীনিকেতনে বা বিশ্বভারতী ক্যাম্পাসে কি কি জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। তো অবশ্যই তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো এবং এই রাস্তার বিউটিটাকে তোমরা এনজয় করতে থাকো। এখানে একটা রিসর্ট তৈরি হচ্ছে, বনলতা রিসর্ট, দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া জুড়ে। পুরো রাস্তাটা এখন যাব আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। এই গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমরা এখন প্রকৃতি ভবনে উঠবো। জাস্ট রিসর্টগুলো দেখো, অসাধারণ। আসবো কোনো এক সময় এসে এই রিসর্টগুলোতেও থাকবো। ভালো লাগলো দেখে, তবে সেগুলোকেও এক্সপ্লোর করতে হবে। পুরো গ্রামগুলো দেখতে পাচ্ছ আদিবাসী গ্রাম, জাস্ট মাটির বাড়ি, কোথাও কোথাও 1-2টো ইটের বাড়ি রয়েছে। এখানে একটা 34 ফুট হাইটের বুদ্ধ মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা উঁচু, সুব্রত বসুর তৈরি। সোজা তো, এটা একটা অনাথ আশ্রম রয়েছে ডান দিকে। এখন আমরা যাচ্ছি প্রকৃতি ভবনে। নেমে গেলাম, নেমে গিয়ে গাড়িটা এখানে পার্ক করে দিই। এই হচ্ছে প্রকৃতি ভবন। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি প্রকৃতি ভবনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রকৃতি ভবন। আমরা গাড়িটা জাস্ট এখানে পার্ক করে রেখে এদিকটাতে যাচ্ছি। এই প্রকৃতি ভবন হচ্ছে ন্যাচারাল আর্ট মিউজিয়াম, প্রাকৃতিক থেকে যেগুলো কালেকশন করা। এটা করেছেন সুব্রত বসু। এটা ওপেনিং করেছিলেন সুরজিৎ সিনহা, বিশ্বভারতীর উপাচার্য তৎকালীন। এবং এখানে আপনার এটা হচ্ছে এইবার আদম, যাকে পৃথিবী যখন সৃষ্টি হয়, এটা হচ্ছে সৃষ্টির একটা আদর্শ শিব দুর্গা। আচ্ছা, এইটা আমরা ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে একটা বাঁদরের সব পরিবার মাঙ্কি। আচ্ছা, এটা হচ্ছে একজন বয়স্ক চাদর মুড়ো দিয়ে বসে আছে ঠান্ডায়, ওরকম ডিনোট করছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গণেশ। এটা হচ্ছে গণেশের সুর। এটা ইঁদুর। রবীন্দ্রনাথ, পিছনে হাত, আলখাল্লা পোশাক, একটু আর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এদিক থেকে দেখলে বুঝতে পারবেন এইখানে দাঁড়াতে হবে, ঠিক এরকম জায়গায়। এই রাউন্ডটা হচ্ছে পিছনে হাত, এটা হচ্ছে মাথার একটু হেড নিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক অ্যাডজাস্টে। এটা হচ্ছে একটা মাছি, ও দুটো হচ্ছে পেঁচা। এই দুটো, হ্যাঁ, পেঁচা আউল। এটা কিন্তু প্রাকৃতিক থেকে কালেকশন করা। এটা হচ্ছে রেশমি গুটি পোকা। এটা হচ্ছে সূর্য উদয় হচ্ছে পাহাড়ের গুহার থেকে। এইটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সাধকের কাছে ক্ষুধার্ত একটা সিংহ, সেটা এসে ওর কাছে আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে সমুদ্রের জলের ঢেউ। এই ফিগারটা একটা কচ্ছপ, ওটা একটা পাখি। দেখতে পাচ্ছ যে একটা প্যারটের সিম্বল বোঝা যাচ্ছে। এই যে কালো, এ হচ্ছে আমাদের বহু পুরনো বিশ্বভারতীর ও গাইড সার্ভিসে আছে। বহু পুরনো, এর কাছে প্রকৃত মানে ইতিহাস পেয়ে যায়। ওই না আগে কী ছিল, কীভাবে বড় হলো, আস্তে আস্তে কী করে হলো, শুনতে ভালো লাগবে। এখানে যে এই কাঠের মূর্তিটা দেখছো, এটা হলো একটা জ্বালানি কাঠ। আমার এরকম সংগ্রহ, সব দেখছো পুড়ে ফেলে দিতে হবে, অথবা
ফার্নিচার করছে। সেখান থেকে হয়ে গেল মৎস্য উর্বশী, একটা মাছ যাচ্ছে, একটা শিবের মতো দেখতে, মাছ মতো দেখতে, আর গঙ্গার ধারে ওটা বড় হয়েছে। এটা খুব ফেমাস কলকাতায়। এটা হলো, তুমি দেখেছো এটা? এটা হলো প্রিন্সেপ ঘাটের পাশে। অসাধারণ স্কাল্পচার, অসাধারণ স্কাল্পচার, কলকাতার ফেমাস স্কাল্পচার। কলকাতার স্কাল্পচার তোমার পার্সোনালিটি স্কাল্পচার আছে, নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, কিন্তু এর একেবারে কম্পোজিশনাল স্কাল্পচার, কম্পোজ করে। এসব কম্পোজিশন স্কাল্পচার দেশ বিদেশের যারা আসে, বিদেশেরা তাদের আকর্ষণ করে। ব্যক্তিগত ভাস্কর্য আমাদের ভারতবর্ষের লোকদেরকে চায়, হ্যাঁ নেতাজি, কিন্তু এগুলো হলো দেশ বিদেশে সবার কাছে তাদের অন্তরে ঢুকে যায়, কানেক্ট করে। সুতরাং এইটাই বুঝতে পারছো, সেটা এখানে এসে যা দেখেছো, এটার সঙ্গে আমরা চাই মানুষকে প্রকৃতির কাছে আনার জন্য। প্রকৃতি আর কি চাই? মানুষের তো প্রেম ভালোবাসা জাগানোর জন্য। ওটা যদি জাগে তাহলে বুদ্ধিটাও সুন্দর হয়, মনও সুন্দর হয়, মনুষ্যত্বের জাগরণ হয়। এটাই প্রকৃতি ভবনের উদ্দেশ্য। মায়া জাগে, মায়ার বিস্তার। প্রকৃতি ভবনের নাম কি? প্রকৃতি ভবন, প্রকৃতি মায়ের ভবন। প্রকৃতি মায়ের ভবন, সেখানে মায়া, মমতা, করুণা, প্রেম, এই একটা কুকুর বিড়াল দেখতে দেখতে মায়া মমতা পাচ্ছে। এটাই উদ্দেশ্য। কল্পনাকে আরও বিস্তার করে, বিস্তার কিন্তু কল্পনা করে, কল্পনা করে লাগা করুণা, প্রেম চাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। ইনি হচ্ছেন শিল্পীর জগতের মধ্যে এখানে আপনার যেটা প্রকৃতিটাকে পুরো সাজিয়েছেন, একমাত্র সম্পূর্ণ অবদান এরা। ইনি যদি না থাকতো এই প্রকৃতিটাকে আজকে আমরা চিনতাম না বা প্রকৃতিটাকে জানতাম না। অসাধারণ সৃষ্টি। এবং এই প্রকৃতির মধ্যে যে এত কিছু সৃষ্টি, আমরা প্রকৃতি অনেক কিছু দেখি, অনেক কিছু অনুভব করি, এই ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে দেখার মতো একটা চোখ দরকার, দেখার মতো না, আলাদা চোখের দরকার। রবীন্দ্রনাথের গানেও আছে, রবীন্দ্রনাথের সৌন্দর্য দর্শনের পথে প্রকৃতি মানুষ ঈশ্বরের মিলনযুক্ত শান্তি। আচ্ছা, এটা হচ্ছে শকুন্তলা, এটা হচ্ছে বাবুই পাখির বাসা, এটা হচ্ছে একটা বাবুই পাখি, এটা হচ্ছে মায়ের কোলে শিশু কবিন, আর এটা হচ্ছে আপনার একটা ছাগল। ফিগারটা এইভাবেই পাওয়া গেছে, জাস্ট এটা উপর থেকে কেটে নেওয়া। এটা কিন্তু কোনো রকম হাতে সেভ করা নয়, একদম এটা প্রকৃতির থেকে কালেকশন, নট আর্টিফিশিয়াল, অল আর ন্যাচারাল। ওই জন্য নাম হচ্ছে প্রকৃতি ভবন আর্ট গ্যালারি। এগুলি যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু। আচ্ছা, এই জাস্ট আপনার সঙ্গে একটু কথা হলো। হ্যাঁ, উনি রাজীব গান্ধী পেয়েছিলেন। তারপরে বিগত 50 বছর ধরে একটু করে কালেকশন করে অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছে। এখানে ফসিল স্টোন এবং উদয়পুরের সমস্ত স্কাল্পচারগুলো আছে। যেমন এটা দেখছেন একটা বহু শিশু গাছ, শিল্পীর নাম দিয়েছে বীর হনুমান। এটা আমরা বলতে পারি মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটলো তখন মানুষ হলো বুদ্ধিজীবী, এবং মানুষের মধ্যে যখন এলে বুদ্ধি তখনই মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস হয় সভ্য অসভ্য। সভ্য মানুষ দেখুন নেক্সট আইটেম, হাতে হাত মিলিয়ে বাস করছে সমাজের বুকে। আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পথ। আপনারা আমার ক্ষতি করলে তারা খুশি। যেই অশনি সংকেত দিল সঙ্গে সঙ্গে আকাশে বোম ব্লাস্ট করছে অসব ব্যক্তি, হলোকাস্ট। যেই ব্লাস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে বিশ্ব পলিউশন হচ্ছে, অক্সিজেন কমছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, কীটপতঙ্গ মানুষ ধ্বংসের পথে। তার এগেনস্টে মানুষের বিকৃতি রূপ, যেটা বর্তমানে ইসরায়েল এবং হামাসে চলছে, যেটা জাপানে হয়েছিল তার ছবি দিয়ে যাচ্ছে, যেন বোঝাবার চেষ্টা করছে এই ছবি, এই থিমটার মধ্যে দিয়ে। ঠিক সেই সময় একটা গাছের ডালে সাদা পায়রা বসছে, ওটা একটা বাঁশ গাছের গোড়া। পায়রার যেন হেলমেট, ডালটা বন্দুক, পায়রা বলছে ফেয়ার অল টু আর্মস, অর্থাৎ যুদ্ধ বিদায় নাও। বোঝাবার চেষ্টা করছি যে মানুষ তোমরা সমাজের শ্রেষ্ঠ জীব, সুস্থ হও, কারণ সমাজটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট। তোমরা অসুস্থ হলে সমাজ থাকবে না। কিন্তু মানুষ সেটাকে সাড়া দিল না। সাড়া দিল কি একটা অর্জুন গাছ ঘোড়ার আকৃতির রূপ নিয়ে। সেও যুদ্ধক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেও পঙ্কিরাজ হয়ে মানুষ উদ্ধারের কাজে নিয়ে পড়েছে। ঠিক যখন বিশ্ব টলমল ধ্বংসের পথে, তখন আমাদের বাবা মা ছাড়া আর একটা মা আছে প্রকৃতি মা, যে বিশ্বকে সৃষ্টি করেছে এবং সৃষ্টির দিন থেকে আলো বাতাস জল ফিরে অবকষ্টে দিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু জেগে উঠলেন এবং তাকেও চিনতে পারছে পাখি, সাপ, মানুষজন। তারা প্রাণ রক্ষার তাগিদে একটু অক্সিজেনে আশ্রয় নিচ্ছে মায়ের কোলে বাঁচার আশায়। কিন্তু মা তো ছেলেকে ফেলতে পারে না। মা কী করলো? আবার নতুন করে বিশ্বের বুকে মেল ফিমেল সৃষ্টি করলো, অ্যাডাম ইভ, নিউ জেনারেশন। আবার মানুষের মধ্যে আছে শিক্ষার আলো, আবার মানুষ নৃত্য করছে। এটা কোনো আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে
আপনারা যে সমস্ত পয়সা দিয়ে টিকিটগুলো কাটলেন সেই পয়সাগুলো দিয়ে আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদের ফ্রি অফ কস্টে পড়ানোর ব্যবস্থা করেছি 1 থেকে 12 অবধি। আর তার সঙ্গে আমরা রবি ঠাকুরের গানটা শেখাই বাংলা এবং সাঁওতালি ভাষায়। সাঁওতালি আমি শেখাই। যাই হোক, আমি যেটা ভারতবর্ষে প্রথম হয়েছে রবি ঠাকুরের গান সাঁওতালি ভাষায়, সেই কাজটার সঙ্গে যুক্ত। ধরুন একটা কথা, ধরুন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল দেখতে তোমায় পাইনি, বকতালাম লুকলে না বাংলা আনতে, এইভাবে গান দিয়ে শেখানো হয়। যাই হোক, তারা মেলার সময় এবং বসন্ত উৎসবটা করে, মেলার সময় পৌষ মিলন উৎসব এবং বসন্ত উৎসবটা করে। সেই সময় আপনাকে সামিল হতে বলছে, আমরা মিলেমিশে এক করে হয়ে যায়। কোনো নতুন প্রজন্ম যদি ভাবে যে লোকটার বয়স হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব নেই, সেই ছেলেটা কিন্তু বোকা। কারণ সেই ভদ্র যদি ভালো ফুটবল প্লেয়ার হয়, তাহলে সেই যদি গ্যালারির মধ্যে বসে থাকে কোনো ফুটবল মাঠে, তাহলে গ্যালারি থেকে বলে দেবে রোনাল্ডো বা মেসি বল মিস করলে বলটা কোন অ্যাঙ্গেল থেকে ঢুকবে, কিন্তু সে মারতে পারবে না, কারণ তার বয়সের ভারে জব্দ হয়ে গেছে। তাই তাদের উদ্দেশ্যে মৃত্যুর পূর্বে তাকিয়ে বলছে হরিণ যে জমির যেমন সীমানা আল, বাড়ির সীমানা পাঁচিল, আমাদের প্রত্যেকের সীমানা জন্ম থেকে মৃত্যু। চলার পথে কখনো ভাববেন না যে আস্তে আস্তে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি পৃথিবীতে অকেজ হয়ে পড়ছি। যেদিন ভাববেন সেদিন কিন্তু আপনাকে বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। শিক্ষা দীক্ষা যেটা পেয়েছেন, চেষ্টা করবেন মৃত্যুর আগে অবধি প্যারালাল রাখতে। তাই হরিণ বলছে, আমি যদি মৃত্যুর পূর্বে আমি যদি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি, আপনি মানুষ হিসেবে কেন পিছিয়ে পড়বেন? তা আমাদের সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে যাচ্ছি। আচ্ছা, প্যারালাল তার কর্ম। হরিণ পিছন দিকে তাকিয়ে আছে। শান্তিনিকেতন কিন্তু দেখার জায়গা নয়, শেখার জায়গা। যেটা 12 বছর বয়সে রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন, আজ 300 বছর পর হেজিটেট পেল, যার জন্য দেশবাসী গর্বিত। অবশ্যই। তাই কিন্তু শান্তিনিকেতন, আমি একটা গাছের পাতাও কিন্তু আপনাকে কিছু একটা কোরিওগ্রাফি দিচ্ছে, কিছু বলছে, অনুভূতির দায়িত্ব আমার। শান্তিনিকেতন আমার দেখার জায়গা না, শেখার জায়গা। একদম। এইটা আমরা পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরের একটা চরিত্র ছিল। সেই ইন্দির ঠাকুরের পাঠ করেছিল চুনিবালা ঠাকুর, তাকে অনুকরণ করছে শাওড়া গাছ। এটা অরিজিনাল চেহারা, তার প্রতীক্ষিত একটা শাওড়া গাছ। শিল্পীর চোখের সামনে যেন তুলে ধরছে, প্রকৃতির মধ্যে কুড়িয়ে পেয়েছে, সেই যেন ইন্দির ঠাকুর। এইটা একটা সমুদ্রের ঢেউ। এটা আমরা বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট লাইফে যারা আছে বর্তমানে, বা তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সমুদ্রের ঢেউ কি বলছে দেখুন, সমুদ্রের ঢেউ কিন্তু পরপর থাকে, এক একটা ঢেউ এক একটা জেনারেশন। এই ঢেউটা বলছে আমি যেমন 2 সেকেন্ডে অতিথি, আমরা প্রতিটি মানুষ কিন্তু 20 অতিথি, 80 কি 100 বছরের। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার করে আসবে। কী কী সুযোগ? স্কুল ফাইনাল, এইচএস, বিএ, এমএ, পিএইচডি বা অফিসে কোনো কর্ম, সঠিক কর্ম সঠিক সময়ে করতে না পারলে, আমাকে যেমন পিছনের ঢেউটা ঠেলছে জায়গাটা নেবার জন্য, আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু পিছনে চাপ আছে, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর আমাদের সঠিক কর্ম করে গন্তব্যস্থানে এগিয়ে যেতে হবে, যেখানে আমাদের ভালো ভালো সুযোগগুলো অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমাদেরকে আমরা নদীর জলের সঙ্গে তুলনা করতে পারি। নদীর জল যেমন এঁকে বেঁকে সমুদ্রের সন্ধানে এগিয়ে যায়, আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ সমুদ্রের সন্ধানে এগিয়ে যাচ্ছি। আমাদের দুপাশে কিন্তু বাঁধ আছে। কিসের বাঁধ? হৃদয়ের বাঁধ। এক পাশে বাবা, এক পাশে মা। যখন সত্যকে আমরা হারিয়ে ফেলছি, তখন বাবা মা চেষ্টা করে ছেলেকে সত্যের মধ্যে আনার, কিন্তু তবুও যদি ছেলে যদি সত্যের বাইরে থেকে চলে আসে, তাহলে তার বিপদ আসন্ন এবং সমুদ্রের সন্ধানে পাবে না। এইভাবে প্রকৃতির জিনিস, প্রকৃতির জিনিস কিন্তু প্রকৃতি ভবনের মধ্যে একটা করে অ্যাস্থেটিক্সের ব্যাপার আছে। অ্যাস্থেটিক্স, আমি পড়াশোনা আমার মিউজিক নিয়ে এবেতে আমি যেটা বোঝালাম, সেটা সাবজেক্ট হচ্ছে অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্ব। সেটাকে বুঝিয়ে দিলে পরে এখানে যে সমস্ত দর্শকরা আসে, তারা কিন্তু প্রকৃতি অর্থটা খুঁজে পায়। নইলে কিন্তু আমি গাছপাতা দেখে চলে যাবো। আমরা গল্প করেছি শকুন্তলার পতির গিয়ে যাত্রা। শকুন্তলা বাচ্চা বয়সে হরিণ কুকুর নিয়ে খেলা করতো। যখন পতির গিয়ে চলে যাচ্ছে, রাস্তাটা দাঁড়াচ্ছে একটা আকন্দ গাছের ডাল হরিণ আকৃতি নিয়ে, তাকে কবি ভাষায় বোঝানোর চেষ্টা করছে, শকুন্তলা আবার আসিব ফিরে এই ধান শিকটিরে এই বাংলায়। সেই থিমকে তুলে ধরার চেষ্টা করেছে এই স্কাল্পচারটার মধ্যে দিয়ে শিল্পী সুব্রত বসু মহাশয়। আচ্ছা, ভিতর দিকে একটা আসুন। এইটা আমরা গল্প পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প মহেশ। এই গাছটা কলকাতায় গড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে যখন ফ্লাইং ওভার ব্রিজ হয় অনেক গাছ কাটা পড়ে, তো একটা গাছের শিকড় কোথাও সেখানে পড়েছিল। তা সেই সময় শিল্পী সুব্রত বসু পেরিয়ে আসছিলেন, ওনার চোখে থেকে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্পের মহেশ যেন অসুস্থ অবস্থায় পড়ে আছে, উনি স্থাপন করলেন, নাম দিলেন মহেশ। মহেশ গল্পের মেন ভূমিকায় ছিল গফুর মিয়া, তার মেন নাম ছিল আমিনা। দুর্ভিক্ষের সময় যখন আমিনা জল নিয়ে যাচ্ছিলেন, আমিনাকে জোর করে ফেলে দিয়ে এই তৃষ্ণার্ত গরুটা জল খেতে যায়, তখন গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যুর পূর্বে কাদা শস্যের জীবনের শেষ জল খাচ্ছে, সেই ফিগারটা শিল্পীর অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে। গরুটা দাঁড়াতে পারছে না, 4টে পা একত্রিত করেছে, তাও দাঁড়াতে পারছে না, লেজের সাপোর্ট নিচ্ছে। এই প্যাথেটিক অবস্থায় তাকে মেরে ফেলেছিল। সেই শিল্পী সেই দৃশ্যটাকে যেন মানুষের সামনে আনার চেষ্টা করেছেন একটা স্কাল্পচারের মধ্যে দিয়ে।
এই মহেশকে দেখতে আমরা অনুমান করতে পারি এই মহেশ যেন সুস্থ অবস্থায় বিশ্রাম করছে, তার পূর্বের চেহারা কেমন ছিল, গাছের একটা শিকড় আপনাকে অনুমান করে দিচ্ছে। এটা মৃত্যুর পূর্বের চেহারা, সুস্থ অবস্থার চেহারা। এটা দেখাচ্ছে একটা কুলি। আমাদের এই সমাজে প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যখন তাকে অধিক কাজ করানো হয় তাকে তখন টর্চার করা হয়। তাই দেখাচ্ছে যে কুলির যে হাত পা চেহারা তার চেয়ে বোঝাটা অনেক বেশি। এটা কিন্তু আমাদের সমাজে দেখতে পাই, এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব নয়। এইটা একটা বহু পুরনো গাছ, এটা গাছের সার অংশ। এটা বোঝাচ্ছে প্রদীপ শিক্ষার মধ্যে দিয়ে প্রথম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ইউনিভার্স। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পরে এই বিশ্বে প্রথম আসে কিন্তু জল, এটা কিন্তু আমরা কনফার্ম। জলের পর আসে এক ধরনের জেলি, এটা কোনো প্রাণীর দেহ জেলি। এই জেলি ক্রমবিবর্তনের ফলে বিভিন্ন কীটপতঙ্গ বিশ্বে আসে। এই বিভিন্ন কীটপতঙ্গ আসার পর আমরা কিন্তু সুন্দর দেহ পেয়ে বিশ্বের বুকে মানুষ জন্ম হয়েছে আমাদের। কিন্তু যেদিন জন্মগ্রহণ করলাম সেদিনকে কিন্তু আমাদের কোনো গ্যারেন্টি নেই, আজকে আছি কালকে না থাকতে পারি। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন সঠিক পথ অবলম্বন করে গন্তব্যস্থানে এগিয়ে যাবো, এটা আমাদের নৈতিক কর্তব্য। কারণ বিশ্ব পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল। এই পরিবর্তনের মাঝখানে কিন্তু আমাদের আসল জায়গাটা খুঁজে বের করতে হবে। সেটা একটা বাচ্চা শিশু বলে দিচ্ছে, একটা কাঁচা মাটি কিনে পরিবর্তন করছে, বুঝিয়ে দিচ্ছে যে মানুষ কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। অর্থাৎ এই চিরস্থায়ী নয়, এর মধ্যে কিন্তু আমাকে জায়গাটা করে ফেলতে হবে। আচ্ছা, এইটা কলকাতা গল্ফ কোর্স একসময় জঙ্গলে পূর্ণ ছিল। সেই সময় একটা শিয়াল ফ্যামিলি তার বাচ্চাকে নিয়ে তাদের সুখ দুঃখের কথা বলছে, একটা এরকম কাল্পনিক চিন্তা হয়। এটা একটা বাঁশ গাছের গোড়া, গ্রামে গঞ্জে দেখা যায়। একটা পিপিলিকা নৃত্য করছে। রাশিয়ার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিল প্যাভলোভা, তাকে অনুকরণ করছে একটা পিপিলিকা। দুটো হাতে একটা পয়েন্টে সে নতুন কিছু স্পিরিচুয়াল সৃষ্টি হচ্ছে, রাগের সৃষ্টি হচ্ছে। আর সেই রাগটুকু উপলব্ধি করছে কে? ছোট্ট একটা ইন্ডিয়ান পিপিলিকা। এটা বোঝাচ্ছে যে বিশ্ব শ্রেষ্ঠ প্যাভলোভা যেমন সম্মান দিচ্ছে ছোট্ট ইন্ডিয়ান পিপিলিকাকে, সেও তাকে সম্মান দিচ্ছে। এটা আমাদের সমাজ নৈতিক দায়িত্ব আর কি। আমাদের প্রত্যেক মানুষ কিন্তু তার জায়গায় সে সঠিক। একজন রিক্সাওয়ালা যেমন তার জায়গায় সে সঠিক, একজন স্কুল টিচার তার জায়গায় সঠিক। আমাদের প্রত্যেকের পারস্পরিক সাহায্য করা দরকার এবং কোঅপারেশনের দরকার আছে। এটা বুঝিয়ে দিচ্ছে এই থিমটার মধ্যে খুব সুন্দর। এই হচ্ছে আমাদের, এরপরে দোতলায় আছে আমাদের ব্রঞ্জ গ্যালারি। যাবেন দোতলায়? সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাচ্ছি। হায়দ্রাবাদে গোলকুন্ডা বলে একটা জায়গা আছে, সেখানে বেশ কিছুদিন পূর্বে বিরাট অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে বহু প্রাণহানি ঘটেছিল। বর্তমানে সেখানে কেউ বাস করে না, বাস করে বাদুর চামচিকি দেখিয়ে দিচ্ছে শিল্পী। তার পূর্বের মানুষের কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা তুলে ধরার চেষ্টা করছে শিল্পী। যেমন দেখাচ্ছে নর্তকীর জীবনের শেষ নাচ, ভাই বোন বা স্বামী স্ত্রীর মৃত্যুর মিলন। এই মিলন সে মিলন নয়, সে বুঝতে পারছে কয়েক সেকেন্ড পর আমার মৃত্যু, তার যে মিলন সেই মিলন। এইটা দেখাচ্ছে গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন, যেটা 1905 সালে হয়েছিল। এটা আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে শিল্পী। এটার মধ্যে দিয়ে একটা বলেছে গান্ধীজির দান্ডি অভিযান, যেটা সবরমতিত হয়েছিল, সেটাকে শিল্পী তুলে ধরার চেষ্টা করেছে। তার অভিযানের গতিবেগটা কেমন ছিল একটা দেখাচ্ছে, জানা একটা স্ক্রাপচার মধ্যে দিয়ে। এইটা আমাদের সমাজে প্রতিটি মানুষ কিন্তু সমাজে চলার কোনো সময়ে তাদের অজান্তে বা জানতে কিছু অন্যায় কাজ করে ফেলে, তখন তাদেরকে কিন্তু যেতে হয় সংশোধনাগারে। সেই সংশোধনাগারে গিয়ে যখন সংশোধন হয়ে আবার নতুন আলোর সন্ধান আসে, তখন এই মশালটাকে দেখিয়ে দিচ্ছে তার নতুন শিক্ষার একটা আলো। এটা বর্তমানে সেলুলের জেলে আছে আমাদের। তার এই মশালের, এইখানে শিল্পীর মশালের দেখে তার হৃদয়ে যেন আবার মশালের মতন নতুন করে আলোর সৃষ্টি হচ্ছে এবং সে যেন বিশ্বের বুকে আবার নতুন করে তার জীবন খুঁজে পেয়েছে। সেই দৃষ্টিভঙ্গিটা যেন শিল্পী এখানে আনার চেষ্টা করেছেন তার এইটা থিমটার মধ্যে দিয়ে। এটা আমাদের সেই মশালটা দেখাচ্ছে। এটা যেমন দেখাচ্ছে একটা কোনো পাখি সে বাঁচার তাগিদে বাচ্চাকে নিয়ে পালাচ্ছে তার দূরে, যখন সে অগ্নিকাণ্ড ঘটে। ফুটবল প্লেয়ারের জীবনের শেষ শট, এইভাবে সমস্ত থিমগুলো আছে। ওই থিমটা দেখাচ্ছে প্রকৃতি দেবী। এই প্রকৃতি দেবী বিশ্বের বুকে নাইট্রোজেন, কার্বন ডাই সেই সালফার ব্যালেন্স করে তৈরি করেছে, কিন্তু মানুষ দিনের পর দিন বিশ্বকে বিষাক্ত করছে, যার পরিপ্রেক্ষিতে 2-1 বছর আগে কোভিড-19 দেশে ঢুকে পড়েছে। তাই সে বলছে আমি তো বিশ্বকে সাজিয়ে দিয়েছি, 80% নাইট্রোজেন, উপযুক্ত জল, গাছপালা সব দিয়েছি, তোমরা বিশ্বকে রাখতে পারছো না, যার জন্য সুযোগ দিচ্ছ রোগকে। মানুষ যদি সচেতন না হয় আরো কঠিন রোগ এসে বিশ্বকে ধ্বংস করবে, কারো কিছু করার নেই। কারণ এই বিশ্বে সৃষ্টি করেছে সেটা কিন্তু আমি, প্রকৃতি দেবী বলছে। কারণ বৈজ্ঞানিকরা বলছে 80% অক্সিজেন, এত % 3 ভাগ জল, কিন্তু কেউ কোনোদিন বলেছে সৃষ্টিকর্তাকে? একটা মন্দিরের মধ্যে তো দেবতা আপনি আসতে পারে না, তার তো কারিগরকে, আমি সেই কারিগর, তোমরা তাকে দেখতে পাচ্ছ না। ঠিক তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা দেখো ঠিক সাজিয়ে দিয়েছি, যাতে তোমার কোনো কষ্ট না হয়। তা তুমি সেই সুখটা পেয়েছো, কিন্তু তুমি সেই সুখটাকে ব্যবহার করতে পারছো। এটা তোমার ডিসকার্ডিং। এটা যদি আমরা ব্যবহার ঠিক মতন করতে না পারি আর কঠিন রোগ এসে বিশ্বকে ধ্বংস করি, এটা যেন বোঝাবার চেষ্টা করি প্রকৃতি মা। তাই আমি বাইরে হাত গুটিয়ে বসে আছি। তোমরা বিশ্বের সিকিউরিটি মানুষ, তোমরা যদি সঠিক পথে না হাঁটো, বিশ্ব কিন্তু আর বড় যে 50 বছর তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে অনেক দূরে চলে যাবে। এই থিমকে বোঝাবার চেষ্টা করছে প্রকৃতি দেবীর মধ্যে। এইভাবে সমস্ত অসাধারণ ভাবে তুলে ধরলেন। আমার নাম শ্যামল ভট্টাচার্য, আমি সঙ্গীতের লোক। আমি এই আছি এখানে, আমি আদিবাসী মেয়েদেরকে রবি করে গানটা শেখাই সাঁওতালি ভাষায়, এবং আমার বর্তমানে মেয়েরা কিন্তু খুব সুন্দর গান করে। যেমন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনী তিহিন ঝিটি রে ঝিটাই পুত মহারে
বইনি বাড়াই চিকাতে কামিরে মনে বেনুমান ঝিপিরে ঝিপিরে যাই পুতে মারে তেহি ঝিপিরে ঝিপিরে যাই পুতে মারে আজি ঝড়ো ঝড়ো মুখরে বাদর দিলে। এই গান মেয়েদেরকে শেখাচ্ছি। তাতে আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন জায়গাতে কেউ হাই স্কুলে, কেউ কলেজে, কেউ বিভিন্ন জায়গাতে মাস্টারি পাচ্ছে বা ইয়ে করতে পারছে। আমরা যার ভিতটাকে এখানে তৈরি করে দিচ্ছি এবং সুব্রত বসু আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করছেন। উনি চাইছেন যে না, সমাজটা এভাবে সুস্থ হয়ে উঠুক এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, যাতে এখানে শিক্ষা দিয়ে তাদেরকে আমরা সমাজটাকে সুস্থ করতে পারি। কারণ সমাজ সুস্থ না হলে তো আমরা 10টা সিঁড়ি ছাদে ওঠা, 2টো সিঁড়ি যদি খারাপ থাকে আমি কিন্তু সিঁড়ির মধ্যে উঠতে পারবো না, আমাকে সিঁড়ি দুটো মেরামত করতে হবে। তাই আমরা সেই যেন সাঁওতাল মেয়েরা যেন সেই 2টো সিঁড়ি, ভাঙা সিঁড়ি আমরা মেরামত করে যাতে আমরা ছাদের মধ্যে সুন্দর প্রকৃতিকে দেখতে পাই, সেই চেষ্টা আমাদের অবশ্যই সকলে রইল। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নাম বলতে হয়তো আমরা জানতেও পারি, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। আমি শান্তিনিকেতনে যে সমস্ত লোকরা ঘুরতে আসে, আমাদের সমাজে বহু মানুষ আছে তারা পোশাকটা ভালো পায় কিন্তু আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, তারা কি শান্তিনিকেতনে 1,500 টাকা 2,000 টাকা দিয়ে থাকার ক্ষমতা? আমি তাদের জন্য বিশেষ করে আমি চিত্রশ্রী ভবন, আমার 2টো মেয়ের চিত্রলেখা শিলেখা তাদের নাম দিয়ে একটা হোমস্টে করি। এই অব্দি 11 ফোন করেছি, একটা বাদ করে কোনো বার্ডেন 500, 600, 700, 800 এর মধ্যেই যাতে মানুষ থাকতে পারে তার একটা ব্যবস্থা করছি। এটা হচ্ছে আমার ঢোকার ঠিক একটু আগে এসে ডান দিকে চিত্রশ্রী ভবন ঘরটা করেছি। আপনি আমাদের প্রতি একান্ত অনুরোধ রইল, যখনই আসবেন আমার ফোন নাম্বার হচ্ছে, হ্যাঁ দাদা ফোন নাম্বারটা একটু এখানে আসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ না, ফোন নাম্বারটা 6296940553। এই নাম্বারে ফোন করবেন, দেখবেন ঘর থাকা থেকে অবশ্যই আমরা ব্যবস্থা আমি করবো। আপনার চেষ্টা করবো যাতে আমরা কোনো প্রবলেম না হয়, আমাদের আশা রইলাম। ধন্যবাদ। তো ফোন নাম্বারটা এখানে ডিসপ্লে হচ্ছে, দেখো। তো তোমাদের যদি আসার এখানে রিকোয়ারমেন্ট থাকে, তো দাদা নিজের হোমস্টে রয়েছে, তোমরা সেখানে এসে অবশ্যই থাকতে পারো, খুব ভালো। নিরিবিলির মধ্যে জঙ্গলের মাঝখানে রাস্তা পেরিয়ে গেছে, ফাঁকা জায়গায় চিত্রশ্রী ভবন। তোমরা আসলে এই জায়গাটা কন্ট্যাক্ট করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ। ঠিক আছে, তাহলে আসি, ভালো থাকবেন ম্যাম, ভালো থাকবেন। সম্পূর্ণ দিয়েছেন এটা সুব্রত বসু এবং সঙ্গে যার সাথে কথা হলো ভেতরে, হ্যাঁ, এবং ইনি ছিলেন একজন কাস্টম অফিসার এবং ইনি বিভিন্ন জায়গাতে এগুলো ম্যাক্সিমাম নিয়ে এসছে হায়দ্রাবাদের এগুলো কালেকশন করা, শুধু এখানকার নয়। তো হয়ে গেছে, এখান থেকে আমরা বেরোচ্ছি, আসি তাহলে। একদম আমার পায়ে রডটা পড়ে গেল, গ্রিলটা অসাধারণ জায়গা, কালেকশন হয়ে গেল। এবার তো বেরিয়ে গেলাম প্রকৃতি ভবন থেকে। প্রকৃতি ভবনের ডিটেলসটা তোমাদের ভিডিওটা তো পুরোটা দেখালামই, অসাধারণভাবে বললেন যিনি ছিলেন ভেতরে। আর যিনি এখানকার এই প্রকৃতি ভবনের সৃষ্টিকর্তা, তিনিও কথা বলেছেন, তাকেও আমি ভিডিওতে রাখতে পেরেছি। মানে সত্যি এটা খুব ফরচুনেট মনে করছি নিজেকে যে তিনি আমার ভিডিওর জন্য কিছু বলেছেন, যতটুকুই বলুক না কেন। দারুণ লাগলো প্রকৃতি ভবন। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে নিতে পারো। এবার আমরা বেরোলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, তো চলো এগোই। আমরা অলরেডি শান্তিনিকেতনের মধ্যে ঢুকে গেছি। দক্ষিণ হাওয়া, খুব সুন্দর। এটার নাম ছিল আগে ঝরা পাতা। আচ্ছা, এখানে কে থাকেন? এটা এখন কেউ থাকে না, এটা হচ্ছে আমরা আশ্রম এলাকায় যে সকল ছাত্রছাত্রীদের কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে ফুল ইত্যাদি টপ যেগুলো লাগে, যেগুলো আপনার সাজাবার জন্য, স্টেজ সাজাবার জন্য, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের জন্য, তখন এখান থেকে গাছগুলো পায়। ও মানে এরা গাছগুলো কন্ট্যাক্ট করে এখান থেকে নিয়ে যায়? কন্ট্যাক্ট না, এটা বিশ্বভারতী। ও এটা বিশ্বভারতী। হ্যাঁ, দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা একদম বাগান করা, ফুলে ঘেরা। ইন্দিরা গান্ধী রিসার্চ সেন্টার, ইন্দিরা গান্ধী যখন এখানে পড়াশোনা করতেন, ইন্দিরা গান্ধী যখন এখানকার ছাত্রী ছিলেন 1933-এ, হ্যাঁ তখন এখান থেকে পড়াশোনা করেছিলেন। তখন নাম দিয়েছিল প্রিয়দর্শিনী। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ভবন। এই হলো বাংলাদেশ ভবন, এই সামনের বাড়িটা। এইটাকে মুজিবুর রহমানের মেয়ে ছিলেন শেখ হাসিনা, হ্যাঁ সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী। আচ্ছা, তারা এটাকে শুরু করেছিলেন। এর ভিতরে আছে আপনার বাংলাদেশ সিলাইদো, যেটা রবীন্দ্রনাথের জমিদারি ছিল, ওখানকার কিছু কপিরাইট, কিছু ছবি ইত্যাদি, কিছু ব্যবহৃত জিনিস নিয়ে এসে এটাকে মিউজিয়াম করেছে। আচ্ছা, নাম দিয়েছে বাংলাদেশ ভবন। ও এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ ভবন। আর এই যে ছোট্ট টাওয়ার, এটা হচ্ছে টিভি সেন্টার, এটা হচ্ছে আপনার আকাশবাণী ভবন। পাশাপাশি দুটো আছে, এটা তো মানে ওদেরই নাকি? হ্যাঁ, বিশ্বভারতীরই দুটোই। আচ্ছা আচ্ছা, এইটা ভেতরটা হচ্ছে বাংলাদেশ ভবন, বেশ বড় জায়গাটা না? তো দেখতেই পাচ্ছ জায়গাগুলো, পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার বিদ্যা ভবন। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যা ভবন। ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ সমস্ত লেখা রয়েছে। এটা হচ্ছে
বিদ্যাভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন। দেখতেই পাচ্ছ পুরো ক্যাম্পাসটা। নিপ্পন ভবন, আচ্ছা। ল্যাঙ্গুয়েজটা এখানে শেখাবে। আগে চলুন আচ্ছা, এটা হচ্ছে নিপ্পন ভবন, জাপানিজ ডিপার্টমেন্ট। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা এখানে শেখাবে। ঠিক আছে, লেখাটা ফলো করুন। হ্যাঁ হ্যাঁ, জাপানি বিজ্ঞান বিভাগ লেখা আছে। সংস্কৃতটা আমার এখানে শিক্ষা দেওয়া হয়। হচ্ছে আপনার বাংলা বিভাগ, বাংলা ডিপার্টমেন্ট। এই যে আপনার আরবি, ফরাসি। আচ্ছা, উর্দু এবং ইসলামী অধ্যয়ন বিভাগ, মানে ভাষা ভবন। নাম হচ্ছে এটা ভাষা ভবন। আচ্ছা আচ্ছা, এখানে আবার অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানও রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগও রয়েছে। চলো আবার সামনের দিকে এগোই। এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ, আচ্ছা, ওয়ার্ল্ড ফর ইংলিশ। এই বাঁদিকের মাঠটা হচ্ছে পৌষমেলার মাঠ। বিখ্যাত পৌষমেলাটা ঠিক এখানেই হয়। দেখতে পাচ্ছ কতটা বড় মাঠটা, বিশাল বড় মাঠ। এটা হচ্ছে চৈতালি, বিশ্বভারতী। এটা পুরোটাই পৌষমেলা মাঠ, এখনো চলছে। আমরা এটা হচ্ছে আপনার বিদ্যাভবন বয়েজ হোস্টেল। বিদ্যাভবন বয়েজ হোস্টেল। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গবেষণা কেন্দ্র, দর্শন ভবন। ওয়ালে কাজ হচ্ছে মুরাল পেন্টিং। ওয়ালে পেন্টিংটা মুরাল। সেন্ট্রাল লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, সেন্ট্রাল লাইব্রেরিটা হচ্ছে ঠিক এইটা। দেখতে পাচ্ছ অনেকটাই বড়। এটা পুরোটা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই পড়ছে। চলাকালে হিন্দি ভবন, চাইনিজ ভবন। এটা হচ্ছে আনন্দ পাঠশালা, রানী দেবী, রবি ঠাকুরের ওয়াইফ। আচ্ছা। নার্সারির থেকে 1 যেটা বিদ্যালয় শুরু করে, সেটা 1901-এ এই জায়গায়। এটারই নাম আনন্দ পাঠশালা। বাড়ির এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়, যেটা কালকে আপনি যেটা ছবি তুলছেন। হ্যাঁ হ্যাঁ। মাঠে মেলাটা শুরু করে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ। এই মেলাটির নাম ছিল মিলা, মানে মিলন ক্ষেত্র। আচ্ছা, এটা যখন বিশাল আকারে বিশাল আকারে দাঁড়ালো তখন ওটা ট্রান্সফার করো, মানে পুরোনো জায়গায় মেলাটা এখানটাতেই হতো। বাদিকের জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখান থেকে রায়পুর গ্রাম 10 কিলোমিটার দূরে যাবার পথে এইখানে উনি আগমন হয়েছিলেন। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেয়েছিলেন। এই জায়গাটা ওনার ভালো লাগে। এই জায়গাটা কেন্দ্র করে উনি 20 বিঘা জায়গা কিনলেন বাড়ির সমেত, 1 টাকার বিনিময়ে আলিপুর কোর্টে রেজিস্ট্রি করে 3 পাহাড় পর্যন্ত। আচ্ছা, মানে এখান থেকে শুরু করে 3 পাহাড় অবধি 20 বিঘা। বর্তমানে এখানে জমির সংখ্যা 3600 বিঘা, 1200 একর জমি। এই জায়গায় রবীন্দ্রনাথ 1901-এ 5 জন শিক্ষক নিয়ে প্রথম বিদ্যালয়, বোলপুর বোর্ডিং বিদ্যালয়। এই বিদ্যালয় বড় হাতের পরের পাটটা হচ্ছে বকুল গাছের বাগান, নাম হচ্ছে ওটা বকুল বিথি। এর তলে প্রত্যেক দিন শীতকালে সকাল 7টা থেকে বেলা 1টা, গ্রীষ্মকালে সকাল 6টা থেকে বেলা 12টা, দ্বিতীয় শ্রেণীর থেকে 10ম শ্রেণী গাছের তলায় ক্লাস। মানে এখনো সেটা আছে। এটারই নাম পাঠ ভবন। রবি ঠাকুর স্কুলে ডিগ্রি উপাধি ছিল না। হ্যাঁ হ্যাঁ। 4 দেওয়ালের ভিতরে লেখাপড়া ভালোবাসতেন না, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে বিদ্যালয় শুরু করে। আমার এই প্রথম স্কুলে পড়েছিলেন বেঙ্গল একাডেমিতে। মানে এখনো এই জায়গাটাতে সেই পুরনো রীতি অনুযায়ী মেনে। অরিজিনাল ছাতিম গাছটা মারা গেছে 1990-এ। আচ্ছা। সেই জায়গায় পরবর্তীকালে 22শে শ্রাবণ যেমন বৃক্ষরোপণ হয়, হ্যাঁ, সেরকম অনুষ্ঠান প্রোগ্রাম করে এখানকার ছাত্রছাত্রীরা আর একটা গাছ লাগিয়েছেন, যেটা চারকোনা মাঝে বাগানোর মাঝে একটা গাছ আছে ছাতিম। এটাও ছাতিম। আচ্ছা, এই গাছটাও? হ্যাঁ, এটাও ছাতিম। ছাতিম গাছের আর একটা নাম হচ্ছে সপ্তপর্ণী। আচ্ছা। 7 লিফট। আচ্ছা। একটা উত্তরীয় সার্টিফিকেট প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি নিজের হাতে প্রেজেন্ট করেন। কাদেরকে দেন ওটা? যারা পিএইচডি ডক্টরেট উপাধি নিয়ে বেরোবে। আচ্ছা, এখান থেকে সবাইকে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গেট বছরে 2বার মহর্ষি স্মরণ সভা। 1905-এ 5ই মার্চ দেবেন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন, আর জন্ম নিয়েছিলেন উনি 1817 সালে। আর রবি ঠাকুর জন্ম হচ্ছে 1861 সালে, ঠিক আছে, 7ই মে জোড়াসাগরে। আর দেবেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ, শিলাইদহে। শেষ দ্বারকানাথ হচ্ছেন দেবেন্দ্রনাথের পিতা। আর দ্বারকানাথের পিতা হচ্ছেন সর্পনারায়ণ কুশারী, নীলমণি কুশারী, পঞ্চনন্দন কুশারী। ওনারা সব বাংলাদেশে? ওরা সব বাংলাদেশে। এদের অ্যাকচুয়ালি পদবী কুশারী পরিবার। এপার বাংলা রবীন্দ্রনাথ, টেকর ব্রিটিশ উপাধি, প্রিন্স দ্বারকানাথ টেকর। আচ্ছা, মানে টেগর উপাধিটা টেগর থেকে ঠাকুর। ব্রিটিশের মুখ থেকে ঠাকুর বেরোতো না, টেকর। হ্যাঁ হ্যাঁ। কলকাতা বেরোতো না, ক্যালকাটা। এই বাড়িটা দেখবেন ওনার রেপ্লিকার নোবেল গ্রেড উপাধি, সার্টিফিকেট, পাণ্ডুলিপি, চিঠিপত্র, নাইট উপাধি, ত্যাগ করার চিঠিপত্র, জামা কাপড়, ছাতা, লাঠি ইত্যাদি যেগুলো ব্যবহার করছেন। পাশে আছে ওনার গ্যারেজের মধ্যে গাড়ি।
এই বাড়িটা হচ্ছে নন্দলাল বসু আর্ট গ্যালারি কলা ভবন, এক্সিবিশন হলে এখানে দেখানো হয়। ডান দিকে বাড়িটা হচ্ছে নাট্য ভবন, এ মাথার থেকে ও মাথা একটাই হলঘর, এখানে আমাদের দুজনকে যুক্তি নাটক প্রোগ্রাম মিলে এখানে নাট্যঘর। বাড়িটা হচ্ছে আমরা এইগুলো বাড়ি, দেশের বাড়ি, হিমালয় ভুবন যখন গেছিলেন রবীন্দ্রনাথ বাবার সঙ্গে। আর এটা করেছে ছাত্রছাত্রী 1995। এটা আবার সিরামিক্সের কাজ যেটা পাকানো হয় ভাটি, বুঝলেন, টেরাকোটার যে কাজগুলো। আবার এটার মধ্যে পাচ্ছেন উল্টে দিলে রেলের স্টিম ইঞ্জিন। বাড়িটা হচ্ছে রবি ঠাকুরের ব্যবহৃত বাড়ি। বাড়িটার নাম প্রান্তিক, আশ্রমের শেষ প্রান্তে নাম প্রান্তিক, শান্তিনিবাস শেষ প্রান্তে, বোলপুরের পরের স্টেশন প্রান্তিক। আচ্ছা, মানে এখান থেকে শুরু করে ওই প্রান্তিক স্টেশন অবধি পুরোটা বিশ্বভারতীর এরিয়া। মানে প্রান্তে যেহেতু আছে সেহেতু এটা প্রান্তিক, আর ওদিকে হচ্ছে প্রান্তিক। বাহ, এই প্রান্তর থেকে ওই প্রান্ত মানে একবারে কলকাতার থেকে হচ্ছে শুরু, বাংলাদেশ ভবন পর্যন্ত, মানে বাংলাদেশ ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন, বাংলাদেশে আস্তে আস্তে যাবেন। এই বাড়িগুলো হচ্ছে পেন্টিং ডিপার্টমেন্ট, পেন্টিংয়ের ক্লাসগুলো এখানে হয়। এর পাশে হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, কালচার ডিপার্টমেন্ট, অল সাবজেক্ট কলা ভবন। আচ্ছা, মানে এখানে সব ডিপার্টমেন্ট হিসেবে আলাদা আলাদা করা আছে। আচ্ছা, ওই যে মূর্তি, আচ্ছা, কিসের পেপারস? আচ্ছা পেপারসের মূর্তি। আচ্ছা, ওই মূর্তিটা যেটা দেখা যাচ্ছে ওটার মধ্যে আপনি ওয়ালেও লাগাতে পারেন। এগুলো হচ্ছে আর্টসের স্টুডেন্টদের হাতের কাজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাইট হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট, নাম হচ্ছে ব্ল্যাক হাউস। মানে এখানে মেনলি ডিজাইনগুলো করা হয় ছবির, এভরিথিং আর্টস ডিপার্টমেন্ট। রামকিঙ্কর ভাইয়ের তৈরি সাঁওতাল পরিবার, সাঁওতাল ফ্যামিলি। গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছেন কর্মের পথে, যেটা আমরা এক কথায় বলে থাকি দেশান্তরে। যাবার পথে দেখুন একজন ক্লান্ত হয়ে পড়েছে, ডান দিকে একটা বাচ্চাকে ডুলিতে বসানো আছে, বাঁদিকে ডুলিটা মালপত্র আছে, সঙ্গে একটা ডগি আছে, ব্যাক সাইডে ওনার ওয়াইফ আছে, ওনার কোলে একটি বাচ্চা আছে, মাথায় একটা ডুলি আছে, মালপত্র আছে। এক গ্রাম থেকে আরেক গ্রাম পরিষ্কার বোঝা যাচ্ছে জিনিসগুলো। এটা আমরা এক কথায় বলে থাকি দেশান্তরে, মানে আচ্ছা আচ্ছা, যাযাবর। এটার দ্বারা আমাদের প্লাস্টার অফ প্যারিসের টাইলস তৈরি করে তিনখানা মেটালের তৈরি করা হয়। একটা দেখবেন কলকাতার সল্টলেকে বিকাশ ভবনের সামনে, এটা আছে আমাদের উত্তরায়ণে ফুলের বাগানে, এটা আছে দিল্লি পার্লামেন্টের সামনে। আর রিসেন্ট এসেছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী, ছবিটা আপনাকে দেখালাম আমার, ওনারই দেখবেন কিঙ্কর উদ্যান, রাম কিঙ্কর উদ্যান 2013। আচ্ছা, এটা হচ্ছে কিঙ্কর উদ্যান। আর এই বাড়িটা হচ্ছে রবিটাকে ছোটো মেয়ের বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ অর্থাৎ বাগান বাড়ি। ছোট মেয়ের নাম কি ছিল? মীরা দেবীর বাড়ি। এটা মানে দেবী, নন্দিনী, নন্দিতা। আচ্ছা আচ্ছা, তিন মেয়ে। ওদেরকেই বলা হতো বেলা, রেণুকা, মীরা। আর এটা তার মধ্যে ছোট মেয়ের বাড়ি, 2 ছেলে। আচ্ছা, তার মধ্যে রবি ঠাকুরের সঙ্গে ছিলেন বড় ছেলে, ছোট মেয়ে, বাকি সকলকে চোখের সামনে হারিয়েছিলেন। 1902 থেকে 1912 সংসারী জীবনে রবীন্দ্রনাথের খুব কষ্ট। যেহেতু 1902-এ ওনার স্ত্রী মারা গেল 5টা ছেলে মেয়ে রেখে। 1905-এ ওনার পিতা মারা গেল। 1907-এ ওনার ছোট পুত্র সোমেন্দ্র কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেল 11 বছর 9 মাস বয়সে। 1909-এ বড় মেয়ে মাধুরীলতা ওনার শ্বশুরবাড়ি অত্যাচারে মারা গেল। 1911-এ মেজ মেয়ে রেণুকা জামাই বাবার দুঃখ কষ্ট দেখতে না পেরে সুসাইড করল। মানে ওনার প্রাথমিক জীবনে খুবই দুঃখ কষ্ট। তার মধ্যে উনি লিখেছেন গীতাঞ্জলি গোড়া উপন্যাস 1912 নভেম্বর। উপাধি পেয়েছে 1913 নভেম্বর। তারপর উনি আর্থিক দিক থেকে কিছুটা সমর্থন হলো। তার আগে শিক্ষকের সব পরিবারে দায়িত্ব রবীন্দ্রনাথের উপরে। সাঁওতাল রমণী, কলেজবাসী, টাইমের শ্রমিকরা কর্মযুক্ত, ঘড়ির টাইম বুঝতো না। এরা বাড়ির থেকে বেরিয়েছে তাড়াহুড়োর উপর দিয়ে, দুটো হাত ধরে। একটা শ্রমিকের মাথায় আছে টিফিন গাড়ি, ব্যালেন্সের উপর নিয়ে যাচ্ছে। আর ওদের একটি বাচ্চা পিছন দিকে বায়না ধরেছে, আমি যাবো তোমাদের সাথে। হ্যাঁ, যেটা পিছন থেকে দেখা যাচ্ছে। এটা একটা মহিলার দৃষ্টি হচ্ছে বাচ্চার দিকে, বলছে ফিরে যা। একটা মহিলার দৃষ্টি হচ্ছে কলের দিকে, তাড়াতাড়ি চল। দুজন মিলে যারা দুটো হাতে ধরে আছে একটা ঝালট শোকাচ্ছে। 1955-56-তে রামকিঙ্কর বেজার তৈরি সেম জিনিস থ্রো করে। এগুলো পাবেন এখন মির্জামে ফুলের বাগানে। এটা কাটিং পেন্টিং, ওটা হচ্ছে থ্রো পেন্টিং। আজকে ওয়ালে কাজটা হচ্ছে টেরাকোটা পেন্টিং। লক্ষ্য করবেন মাটির 3টে কাজ 3 রকম আছে। আর এর সামনে একটা ভাস্কর্য আছে, আর একটু আগান। হ্যাঁ, এটা মাটির তৈরি টেরাকোটা সম্পূর্ণ, সিমেন্ট থ্রো করে। এগুলো সব বয়েজ হোস্টেল, ছেলেদের হোস্টেল। এই ভাস্কর্যটা মাথা নেই, 4টে রূপ আছে। ধান ঝাড়াই করছে বা কাপড় কাটছে, চান করে চুল বাঁধছে, শ্রমিক কিছু ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটারই মধ্যে 4টে রূপ আছে। এই করতে করতে রামকিঙ্কর অসুস্থ করলেন, মারা গেলেন, কমপ্লিট করতে পারলেন না। মানে এটাই লাস্ট ছিলেন, উনি যে এত কিছু তৈরি করেছেন তার মধ্যে এটাই লাস্ট ছিলেন। আচ্ছা আচ্ছা। আদিকে বাইরে চমৎকার ছেলে বাড়ি। বাড়িটার নাম হচ্ছে পতিচি অর্থাৎ হচ্ছে আশ্রমের পশ্চিম দিকে বাড়ি। বাড়িঘর এমন লেখা আছে 80 সেন্ট।
ওনার মা ছিলেন এখানে অমিতা সেন মারা গেল। ওনার ওয়াইফের নাম নবনীতা দেব সেন, দুটি কন্যা অন্তনা বন্দনা, চলচ্চিত্র জগৎ একজন, কম্পিউটার জগৎ একজন, মাকে ডিভোর্স করলেন, আবার একটা অ্যাংলোর বিয়ে করেছে, তার আবার দুটি মেয়ে এখানেই ওঠেন। ডানাতে বাইরে হচ্ছে কৃষি অর্থনীতি গবেষণা, যার উপরে অমর্ত্য সেন পড়াশোনা করেছিল, এগ্রো অফিস, ওই ওখানে দেখা আছে বোর্ডে। হ্যাঁ সামনে এই বিল্ডিংগুলো ছিল গেলে সায়েন্স ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন, জুলজি, হিস্ট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। আচ্ছা ডান দিকে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মতিলাল নেহরু ইউনিভার্সিটি, আর একটা নালন্দা বিশ্ববিদ্যালয়, তার থেকেও বড় কিন্তু আমাদের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই আপনার ডিপার্টমেন্টের নাম। এখানে সব লেখা আছে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, জুলজি, বোটানি, সমস্ত ইউনিভার্সিটিটা এর ভেতরটাতেই। এটা এখন আমাদের ঢোকার পারমিশন নেই, সেই কারণে আমরা ভেতরটাতে ঢুকতে পারবো না। এখানটা থেকে ব্যাক করে যাচ্ছি। পুরো জায়গাটা যেখানে দেখছো মানে এতটা মনোরম এবং এতটা সুন্দর জায়গা। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে আর এবার ঢুকছি না, কিছু জিনিস বাকি রেখে দেওয়া ভালো। তো এটা যখন নেক্সট বার আসবো তখন এই জায়গাটাতে ঘুরবো। চলো মাটির টানে, যে মাটি আঁচল পেতে শুয়ে আছে, মুখের পানে ডাক শুনে স্নান উঠেছে, হাসি থেকে আর ফুল ফুটেছে, ডাক দিয়েছে গনে গনে, জন্ম মরণ হরিরাতে, অলোক সুতোর গাথা, রবীন্দ্রনাথের। দারুণ দারুণ। এখান থেকে সোজা একদম স্ট্রেট, আচ্ছা কোনো দিকে ঘুরছেন না। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে সামনের মোড় থেকে ডান দিকে। আচ্ছা আচ্ছা, যাই হোক দারুণ দেখালেন, দারুণ বুঝিয়েছেন। মানে এরকম আমি আগে ভিডিওতে দেখেছি, কিন্তু আপনারটাই আমার বেস্ট লাগলো সব থেকে। সেটা দর্শকরা এখন বলবে কি অবস্থা, তো অবশ্যই তোমরা জানাবে। আর কাকুর ফোন নাম্বারটাকে বলে দিই, ফোন নাম্বারটা বলো। 9547795542। একদম। তো তোমরা যখন আসো এখানে এত সুন্দর জায়গাতে, তো সুন্দর লোকের কাছ থেকে যারা তোমরা বুঝতে পারো, এইটুকু তোমাদেরকে জানালাম। তো অবশ্যই তোমরা আসলে এনার সাথে যোগাযোগ করে নিও, ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মোটামুটি আজকের ঘোরা হয়ে গেল। জাস্ট অনবদ্য অপরূপ জায়গা একটা, আর তোমাদের আলাদাভাবে কি বলবো, এই জায়গার কোনো ডেফিনেশন দেওয়ার প্রয়োজন নেই। আর যিনি দেখালেন উনিও খুব সুন্দরভাবে দেখালেন। তো তোমরা যদি আসো তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেই, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে। ভালো লাগলো, মানে আমার পার্সোনালি ঘুরে খুব ভালো লাগলো ওনার সাথে। মানে বলে না একটা স্যাটিসফ্যাকশান থাকে। পয়সার ব্যাপারটা সব জায়গায় সব কিছু ম্যাটার করে না, কারণ দেখো একটা গাইড যিনি আমাদের দেখাচ্ছেন এই সমস্ত কিছু, তিনিও কিন্তু একজন আমাদের বলতে গেলে শিক্ষক, ঠিক আছে। সুতরাং তাদের গাইডের সেই টাকাটা কোনো ফিজ হিসাবে নয়, এটা গুরুদক্ষিণা হিসাবে দেওয়া উচিত বা ভাবা উচিত, আমার তো তাই মনে হয়। তো চলো এখন যাবো ভারত সেবাশ্রমের দিকে, তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট রুমে এলাম। রুমে এসে এখন অনেক কাজ রয়েছে, তো খাওয়া দাওয়া করে আমি একটু মাঠের নিচে যে লনটা রয়েছে তোমরা দেখেছো ভিডিওতে, সেই জায়গাটাতে একটু হাঁটছিলাম, একটু বসেছিলাম মাঠের মধ্যে, বেশ ভালো লাগছিল, সুন্দর করে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তোমাদের তো সমস্ত ডিটেলসে ভিডিও দেখিয়েছি ভারত সেবাশ্রমে কিরকম ছিল না ছিল। সমস্ত ব্যাগগুলো প্যাক করে রাখবো, কারণ আজকে রাত্রের মধ্যে প্যাক করে রাখার চেষ্টা করছি, কারণ কাল সকালে নয়, ঠিক ভোর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ সময় মোটামুটি টার্গেট রেখেছি 5:30 বা 6টার মধ্যে। এখন দেখা যাক বাঙালির টাইম, তো সমস্তটা তোমাদের দেখাবো কালকের ভিডিওতে। তো আজকে যদি তোমরা এই এপিসোড থেকে দেখা শুরু করো, তো অবশ্যই তোমরা আগের এপিসোডগুলো এবং আপকামিং এপিসোডগুলো তোমরা দেখবে পুরো সিরিজটাকে, তাহলে আরো ভালোভাবে তোমরা নিজেদেরকে রিলেট করতে পারবে, নিজেদেরকে আরো ভালোভাবে কানেক্ট করতে পারবে। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তো তোমাদের জন্য বলে রাখি যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের সামনে বিভিন্ন ভালো ভালো জায়গা, বিভিন্ন অফবিট জায়গা যেগুলো তোমরা দেখোনি বা যেগুলো তোমরা দেখেছো, সেই সমস্ত জায়গা আমি নিজের ভাষা দিয়ে, আমার নিজের ক্যামেরার মাধ্যমে, আমার নিজের ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। বেল বাটনটি প্রেস করতে এই কারণে বলছি, কারণ নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি চলে যাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে এই ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা জিনিস দেখাচ্ছে যে ভিডিও তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্রায় 70%-এর উপরে যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করেনি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি এটাতে আরো অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করা, তোমাদের জন্য আরো ভালোভাবে ভিডিও তৈরি করা এবং নিজেদেরকে আরো ভালোভাবে আপডেট করা। তো ব্যাস এইটুকুই, আর সময় নষ্ট করবো না, এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি টানছি না। তো আজকের জন্য এইটুকুই। গুড নাইট অ্যান্ড গুড নাইট ফ্রম বোলপুর শান্তিনিকেতন ভারত সেবাশ্রম। টাটা।